আজ আমরা নদীর ক্ষয় কাজ ও সঞ্চয় কাজ নিয়ে আলোচনা করব। নদী আমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি নদী সম্পর্কে। নদীর কি কাজ সেটাও আমরা আগে জেনেছি। তো নদীর ক্ষয় কাজ ও সঞ্চয় কাজ বলতে গিয়ে আমরা আগেই জানবো যে নদীর ক্ষয় কাজ আর সঞ্চয় কাজটা ঠিক কী। নদীর ক্ষয় কাজ হলো নদী তার প্রবাহ পথের মধ্যে, নদী যখন উচ্চ গতিতে প্রবাহিত হয় সেই সময় শিলা বা যে কোনো নুড়ি পাথর, বিশেষ করে শিলার যে খণ্ড, সেই শিলাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নদী তার জলের সঙ্গে বা স্রোতের সঙ্গে বয়ে নিয়ে চলে। এই যে নদীর জলের সঙ্গে শিলাখণ্ডকে ভেঙে নিয়ে বয়ে যাওয়া, এই প্রক্রিয়াকেই বা এই কাজকেই বলা হয় নদীর ক্ষয় কাজ। এই যে শিলাকে ভেঙে নিয়ে নদীর প্রবাহিত হওয়া, এই প্রবাহ পথে যে শিলাটা ভাঙছে, সেই ভাঙার বা যে ক্ষয় কাজ হচ্ছে, সেই ক্ষয় কাজ হতে হতে নদী যেখান দিয়ে বয়ে চলে সেই ভূমিতে নানান রকম উপত্যকা সৃষ্টি হয়, বিভিন্ন রকম ভূমির আকৃতি সৃষ্টি হয়। সেই আকৃতিগুলোকে আবার আমরা বিভিন্ন রকম নামে চিনব। সেই যে নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন রকম ভূমির উপত্যকা সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন রকম ভূমির আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে, সেই আকৃতির উপত্যকাগুলো কি কি হয় সেটা আমরা জানবো যে নদীর ক্ষয়কাজের ফলে কি হয়। নদী যখন কোনো পার্বত্য পথের মধ্যে দিয়ে বয়ে চলে তখন নদীর ক্ষয়কাজটা নিচের দিকে বেশি হয়, জলের স্রোতের বেগ নিচের দিকে বেশি থাকে। যেহেতু পার্বত্য পথে প্রবাহটা বা ভূমিটা খুব সংকীর্ণ হয়, তাই জলের স্রোতের ক্ষয় কাজটা নিচের দিকে বেশি হয়। জলের ক্ষয় কাজ যখন বা নদীর স্রোত যখন নিচের দিকে ক্ষয় কাজটা বেশি করছে, পার্শ্বক্ষয় কম করছে, তখন নদীর আকৃতিটা মানে উপত্যকার যে আকৃতিটা, সেই উপত্যকার আকৃতিটা অনেকটা হয় হচ্ছে আই আকৃতির মতো, ইংরেজি অক্ষর আই আকৃতির মতো। কেন হয়? যখন নদী কোনো পার্বত্য প্রবাহ এলাকা দিয়ে বয়ে চলছে তখন নদীর গতিবেগ, আমি বললাম যে নিম্নক্ষয়টা বেশি হয়। নিম্নক্ষয় বেশি হতে হতে আকৃতিটা এই যে অনেকটা এই রকম হয়। যখন ওপর দিয়ে নদীটা বয়ে চলছে তখন নিম্নক্ষয়টা বেশি হতে হতে এই যে ভূমিক্ষয়টা হচ্ছে, এর কোনো পার্শ্বক্ষয় হয় না। পার্শ্বক্ষয় না হওয়াতে ইংরেজি যে আই অক্ষর, সেই আই অক্ষরের মতো আকৃতিটা ধারণ করে, এবং আই অক্ষরের মতো যখন আকৃতিটা ধারণ করছে তখন আমরা তার নাম দিচ্ছি আই আকৃতির উপত্যকা। এই আই আকৃতির উপত্যকায় কিন্তু কোনো রকম কোনো পার্শ্বক্ষয় হয় না, শুধুমাত্র নিম্নক্ষয় হওয়ায় যে ক্ষয়টা হচ্ছে সেই ক্ষয়ের আকৃতিটা দেখতে ইংরেজি আই অক্ষরের মতো দাঁড়ায়। এই আই অক্ষরের আকৃতির যে উপত্যকা, এই উপত্যকায় একইভাবে যখন একটু পার্শ্বক্ষয় তৈরি করে তখন কিন্তু আকৃতিটা দেখতে অনেকটা অন্যরকম হয়। তার কারণ আমি দেখাচ্ছি। হ্যাঁ, আই আকৃতির উপত্যকা আমি বললাম যে আই আকৃতির উপত্যকা যখন হচ্ছে তখন শুধুমাত্র নিম্নক্ষয় হয়, তার কোনো পার্শ্বক্ষয় হয় না। এইবার একইভাবে নদী যখন সেই আবার পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে চলে তখন কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই নিম্নক্ষয়ের পাশাপাশি কিন্তু নদীর কিছু পার্শ্বক্ষয়ও হয়। মানে যে আই আকৃতির ক্ষেত্রে শুধুমাত্র নিচের দিকে ক্ষয় হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে আবার দেখা যায় যে এই আই আকৃতির নদী উপত্যকারই কোথাও কোথাও কিন্তু পার্শ্বক্ষয় হচ্ছে। এই যে পার্শ্বক্ষয়টা দুদিকে হচ্ছে, হওয়ার ফলে কিন্তু এই আকৃতিটা অনেকটা ইংরেজি অক্ষর ভি আকৃতির মতো ধারণ করছে। এই আকৃতিটা যখন ইংরেজি অক্ষর ভি আকৃতির মতো ধারণ করছে তখন তাকে আমরা বলছি ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা। তাহলে আই আকৃতির উপত্যকাতে আমরা দেখলাম যে কোনো পার্শ্বক্ষয় হয় না। ভি আকৃতির উপত্যকার বিষয়ে একই, যে নিম্নক্ষয় যেরকম হচ্ছে সেই সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয়ও হচ্ছে। পার্শ্বক্ষয় হওয়ার ফলে যে আই আকৃতির উপত্যকা ছিল তার ওপরটা মানে মাথার দিকে দুদিকটা আরেকটু বেশি পার্শ্বক্ষয় হয়ে ছড়িয়ে যায়, ফলে আকৃতিটা অনেকটা হয় এই
ইংরেজি অক্ষর ভি এর মতো, তখন আমরা তাকে বলি ভি আকৃতির উপত্যকা। তাহলে নদীর ক্ষয়কাজের ফলে আমরা প্রথমে পেলাম হচ্ছে আই আকৃতির উপত্যকা, তারপরে আমরা পাচ্ছি ভি আকৃতির উপত্যকা। এরপরে আমরা পড়ব আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, তারপরে আসে আমাদের গিরিখাত। গিরিখাত কি? গিরিখাত বলতে গিয়ে আমরা আগেই বলবো যে গিরিখাত হচ্ছে যে ভি আকৃতির উপত্যকা আমরা আগে পড়লাম, সেই ভি আকৃতির উপত্যকাটাই যখন আরও গভীর হয় তখন তাকে আমরা বলি হচ্ছে গিরিখাত। কেমন হয়? নদী যখন কোনো পার্বত্য প্রবাহের মধ্যে দিয়ে বয়ে চলে তখন কিন্তু তার নিম্নক্ষয় পার্শ্বক্ষয় দুদিকেই হয়, সেটা আমরা আগে পড়লাম যে নিম্নক্ষয় যখন হচ্ছে তখন হচ্ছে আই আকৃতির উপত্যকা, যখন পার্শ্বক্ষয় সহ নিম্নক্ষয় হচ্ছে তখন ভি আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে। এইবার নদীর যখন গতিপথে আই আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা আরও গভীর হয়, ভি আকৃতির উপত্যকাটা যখন ক্ষয় পেতে পেতে আরও গভীরতার সৃষ্টি করে, মানে তখন পার্শ্বক্ষয়ের তুলনায় যখন নিম্নক্ষয়টা খুব বেশি পরিমাণে হয় এবং আরও গভীরে যায় তখন সেটাকে আমরা বলছি গিরিখাত। তখন আমরা তাকে বলি গিরিখাত। গিরিখাত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ভি আকৃতির যে উপত্যকা, সেই ভি আকৃতির উপত্যকার ভি আকৃতির উপত্যকার মতোই গিরিখাতটাও সেমই, কিন্তু শুধুমাত্র পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয়টা ভীষণ বেশি হয় গিরিখাতে। তাহলে ভি আকৃতির উপত্যকা আর গিরিখাতের মধ্যে পার্থক্য কিন্তু সেরকম কিছুই নেই, শুধুমাত্র ভি আকৃতির উপত্যকার আকৃতি ভি এর মতো, আর গিরিখাতটা হচ্ছে ভি আকৃতির উপত্যকার নিম্নক্ষয় বেশি হয়ে নিচের দিকটা আরও গভীরে চলে যায়, সেটাই হচ্ছে গিরিখাত। গিরিখাতের পরে আমরা পড়ব হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়নটা আমরা আগে যে আই আকৃতির উপত্যকা পড়লাম, সেই আই আকৃতির উপত্যকার মতোই ক্যানিয়নটা হচ্ছে কোনো পার্শ্বক্ষয় চলে না, ক্যানিয়নের কোনো পার্শ্বক্ষয় হয় না, শুধুমাত্র নিম্নক্ষয় হয়। অর্থাৎ আই আকৃতির উপত্যকাটাই যখন আরও গভীরে প্রবেশ করে তখন তাকে বলা হয় হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন ক্যানিয়ন একটি স্পেনীয় শব্দ, যার ক্যানন কথার অর্থ হচ্ছে নল। এই নল বা নলের মতো আকৃতির যে ভূমি উপত্যকা বা নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হচ্ছে, যে পার্শ্বক্ষয় না হয়ে শুধুমাত্র নিচের দিকে ক্ষয় হতে হতে নিম্নক্ষয়টা এত বেশি পরিমাণে হয় যে তখন সেই যে ভি আকৃতির উপত্যকা তাকে দেখতে অনেকটা নলের মতো লাগে। একে আমরা বলছি হচ্ছে ক্যানিয়ন। একে আমরা বলছি ক্যানিয়ন। ক্যানিয়ন কথার অর্থ হচ্ছে, আমরা বললাম যে একটি স্পেনীয় শব্দ ক্যানন থেকে ক্যানিয়ন কথাটা এসেছে। ক্যানন কথার অর্থ হচ্ছে নল। এই যে নলের মতো দেখতে যে আকৃতির উপত্যকা, মানে আই আকৃতির উপত্যকাটাই যখন নিম্নক্ষয় বেশি হচ্ছে, সেই নিম্নক্ষয় বেশি হওয়ার ফলে যে আকৃতিটা ধারণ করছে সেই আকৃতিটা হচ্ছে নলের মতো, একে আমরা বলবো ক্যানিয়ন। নদীর নিম্ন গতিতে তৈরি হচ্ছে ক্যানিয়ন, যার কোনো পার্শ্বক্ষয় নেই। এরপরে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয় খরস্রোত। খরস্রোতটা কি? খরস্রোত হলো যখন দুটো নদীর গতিপথে যখন কোনো কঠিন শিলা আর কোনো নরম শিলা পাশাপাশি অবস্থান করে তখন কি হয়, নরম শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। মানে যখন কোনো কঠিন শিলা আর নরম শিলা পাশাপাশি থাকছে, তার ওপর দিয়ে যখন নদীটা বয়ে চলে, স্বাভাবিকভাবেই জলের গতির বেগের সঙ্গে সঙ্গে কিন্তু কঠিন শিলার থেকে নরম শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে একটা ধাপের সৃষ্টি হয় বা একটি স্তরের সৃষ্টি হয়। তখন নদীর বেগটা কিন্তু অটোমেটিক্যালি সেখানে এসে একটু গতিবেগ বেড়ে যায়, যে ধাপের সৃষ্টি হচ্ছে সেখান থেকে জলটা আশ্রে পড়ে। একেই আমরা বলছি খরস্রোত। তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে আমাদের যেগুলো পাচ্ছি তার মধ্যে খরস্রোত হচ্ছে একটি অন্যতম ভূমিরূপ, যেটি কিনা দুটো নরম শিলা আর কঠিন শিলার পাশাপাশি অবস্থান করার ফলে সেখানে সৃষ্টি হচ্ছে। খরস্রোতের পরে আসছে জলপ্রপাত। জলপ্রপাতটা কি হয়, খরস্রোতই যখন খুব গভীর আকার ধারণ করে সেটা হচ্ছে জলপ্রপাতের
রূপ নেয়, তাহলে আমাদের খরস্রোত যখন কঠিন শিলা আর নরম শিলা দুটো সমতলে থাকছে, নদীর বেগের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়ে নরম শিলাটা বেশি ক্ষয় হয়, সেই বেশি ক্ষয় হওয়ার ফলে সৃষ্টি হচ্ছে খরস্রোত। আর জলপ্রপাতটা কিন্তু একটু আলাদা। নদীর গতিপথে যদি কোনো হঠাৎ ঢাল বা হঠাৎ খাড়া হয়ে যায়, সেই জায়গা থেকে নদীটা যখন নিচে প্রবল বেগে আছড়ে পড়ে, তখন সেটা হচ্ছে জলপ্রপাত। তাহলে আমরা প্রথমে নদীর ক্ষয়কাজের মধ্যে আমরা 1 নম্বরে পেলাম হচ্ছে আই আকৃতির উপত্যকা, 2 নম্বরে আমরা পেলাম হচ্ছে ভি আকৃতির উপত্যকা। 3 নম্বরে পেলাম গিরিখাত, 4 নম্বরে আসলো ক্যানিয়ন। পাঁচ নম্বরে আমরা পাবো, বললাম, খরস্রোত। খরস্রোত 6 নম্বরে আসছে খরস্রোতের পরে জলপ্রপাত। তাহলে খরস্রোত আর জলপ্রপাতটা আরেকবার বলি, যে নদীর ভূমিপথে বা গতিপথে কোনো কঠিন শিলা আর নরম শিলা পাশাপাশি থাকলে নরম শিলাটা যখন তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে ধাপের সৃষ্টি হয়, সেই ধাপের ওপর দিয়ে নদীটা যখন বয়ে চলে, সেটা হলো খরস্রোত। আর জলপ্রপাতটা হচ্ছে নদীর গতিপথে ঢালের উঁচু অংশ থেকে নিচে যখন সরাসরি পতিত হয়, তখন যে প্রবল বেগে জলটা নিচে এসে পড়ে বা নিচে এসে আছাড় খেয়ে পড়ে, সেই যে ভূমিরূপটা তৈরি হয়, সেটা হচ্ছে জলপ্রপাত। এরপরে হচ্ছে প্রপাতকূপ। প্রপাতকূপটা কি? প্রপাতকূপটা হচ্ছে যখন প্রপাতকূপ হচ্ছে জলপ্রপাতের পাদদেশে যখন জলের বেগের সঙ্গে বয়ে আসা বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি, পাথর সমস্তটা জলের পাদদেশে এসে জমা হচ্ছে, এবং সেই জমা হওয়ার ফলে যখন পাথরে আঘাত করে করে নিচের পাথরটাকেও ক্ষয় করে দিয়ে একটা ভূমিরূপ সৃষ্টি করছে পাদদেশে, মানে জলপ্রপাতের পাদদেশে বা নিচে যখন আরেকটি নতুন কোনো ভূমিরূপ সৃষ্টি করছে, সেই ভূমিরূপটার আকৃতি যখন কোনো একটা হাঁড়ির মতো হয়। প্রপাতকূপের আকৃতিটা অনেকটা কি হয়? প্রপাতকূপের আকৃতিটা অনেকটা এই রকম হয়, যে ওই ক্ষয় হতে হতে যখন নিচটায় জমা হয় পাথরগুলো, তখন ওই দুদিকের ভূমিরূপটা উঁচু থাকে এবং আকৃতিটা অনেকটা দেখতে হাঁড়ির মতো হয়। এই প্রপাতকূপের যে গঠন, সেই হাঁড়ির মতো দেখতে যে ভূমিরূপ, সেটাকেই বলা হয় হচ্ছে প্রপাতকূপ। এরপর হচ্ছে মন্থকূপ। লাস্ট বা শেষ যে ক্ষয়কাজ সম্পর্কে আমরা আলোচনা করব, সেই ক্ষয়কাজটি হলো মন্থকূপ। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ হচ্ছে মন্থকূপ। মন্থকূপটা কি? একইভাবে যেমন প্রপাতকূপটা বললাম, যে জলপ্রপাতের জল ভীষণ গতিবেগে আছড়ে পড়ার পর যখন প্রবল বেগে নিচে পড়ছে, সেই নিচে কিন্তু একটা ভূমিরূপ সৃষ্টি করছে, যেটা আমরা প্রপাতকূপ পেলাম। একইভাবে এই প্রপাতকূপের মতোই জলটা যখন আরও নিচে পড়তে পড়তে নুড়ি, কাঁকর, পাথরের দ্বারা ঘর্ষণ হতে হতে যখন মসৃণ কোনো গোলাকার ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় মন্থকূপ। প্রপাতকূপ আর মন্থকূপটা প্রায় একই জিনিস, কিন্তু প্রপাতকূপের আকৃতিটা হয় হচ্ছে হাঁড়ির মতো, আর মন্থকূপটা হয় গোলাকার এবং মসৃণ। এই হচ্ছে টোটাল 8টা ভূমিরূপ যা নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয়। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলো তাহলে আমরা প্রথমেই পেলাম আই আকৃতির উপত্যকা, অর্থাৎ নদীর পার্বত্য প্রবাহে বয়ে চলার সময় নদীর নিম্নক্ষয় হয়, তখন কোনো পার্শ্বক্ষয় থাকে না, তাকে বলা হয় আই আকৃতির উপত্যকা। এবং এই আই আকৃতির উপত্যকায়
এই আই আকৃতির উপত্যকাটাই যখন আরও গভীরে হয় তখন আমরা কিন্তু তাকে বলছি ক্যানিয়ন। এই যে আই আকৃতির উপত্যকাটা যখন হচ্ছে গভীর, আরও নিম্নক্ষয় বেশি হচ্ছে, তখন আমরা তাকে বলছি ক্যানিয়ন। তার মানে আই আকৃতির উপত্যকার সঙ্গে ক্যানিয়নের একটা ভীষণ মিল আছে, সেটা হলো দুজনেরই আকৃতি এক, কিন্তু মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে আই আকৃতির উপত্যকার যা নিম্নক্ষয়, ক্যানিয়নের নিম্নক্ষয় তার থেকে আরও অনেক বেশি। আর আই আকৃতির উপত্যকা আর ক্যানিয়নের পার্থক্য হচ্ছে মিল হচ্ছে দুজনার কারোরই কোনো পার্শ্বক্ষয় হয় না। এইবার সেকেন্ড যেটা আমরা বলেছিলাম যে ভি আকৃতির উপত্যকা, এই যে নদীর পার্বত্য প্রবাহে যখন ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে, সেই ভি আকৃতির উপত্যকাটাই যখন আরও গভীর হয়, নিম্নক্ষয়টা বাড়ে পার্শ্বক্ষয়ের তুলনায়, তখন ভি আকৃতির উপত্যকাটা আরও অনেক গভীর হয়, ভির আকারটা পার্শ্বক্ষয়ের তুলনায় আরও সংকীর্ণ হয়, শুধুমাত্র নিম্নক্ষয়টা হয়, তখন তাকে বলা হচ্ছে গিরিখাত। তাহলে ভি আকৃতির উপত্যকা আর গিরিখাতেরও একটি মূল পার্থক্য হচ্ছে পার্শ্বক্ষয় আলাদা, কিন্তু নিম্নক্ষয়টা আরও গভীর হচ্ছে, কিন্তু দেখতে একই রকম। এরপর হচ্ছে খরস্রোত। খরস্রোতটা কি? খরস্রোত হলো দুটো শিলা পাশাপাশি থাকলে যে ধাপের সৃষ্টি হয়, সেই ধাপ থেকে জলটা যখন আশ্রে জোরে মাটিতে পড়ছে সেটা হচ্ছে খরস্রোত। জলপ্রপাতও প্রায় কিছুটা একই। জলপ্রপাত হচ্ছে যখন পার্বত্য প্রবাহে নদী বয়ে চলে, সেই পার্বত্য প্রবাহে বয়ে চলার সময় প্রবল বেগে যদি কোনো হঠাৎ উঁচু জায়গা থেকে জলটা প্রবল বেগে নিচে পড়ে, তখন তাকে বলা হচ্ছে জলপ্রপাত। এবং পরবর্তী যে দুটো ভূমিরূপ, প্রপাতকূপ আর হচ্ছে মন্থকূপ, এই প্রপাতকূপ আর মন্থকূপও কিন্তু একই রকম, মানে একই পদ্ধতিতে সৃষ্টি হচ্ছে, কিন্তু দুজনের আকৃতিটা আলাদা। প্রপাতকূপ সৃষ্টি হচ্ছে জলপ্রপাতের নিচে, যখন কোনো নুড়ি, কাকড়, পাথর, বালির সাহায্যে পাদদেশটা ক্ষয় হতে হতে একটা আই আকৃতির হাড়ির মতো আকৃতির ভূমিরূপ গঠন করছে, সেটা প্রপাতকূপ। আর যে গোলাকার মসৃণ গোল ভূমিরূপ তৈরি করছে সেটা হচ্ছে মন্থকূপ। তাহলে এই 8টা হলো নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো এই 8টি। এরপরে আমরা পড়ব নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদী যেরকম ক্ষয়কাজের ফলে বা নদী প্রবাহিত হওয়ার সময় যেমন শিলাখণ্ড ভেঙে বা নদীর পাড় ভেঙে বিভিন্ন রকম নুড়ি, পাথর, বালি সমস্ত কিছু বয়ে তার জলের সঙ্গে প্রবাহিত হয়ে ক্ষয় করে যে ভূমিরূপগুলো তৈরি করে, সেগুলো আমরা এতক্ষণ পড়লাম। এর পরবর্তীকালে আসছে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপটা আমরা পরবর্তীতে আলোচনা করব। নদীর সঞ্চয় কাজের ফলে কি করে হয়, যে নদী যখন বয়ে চলে, নদীর সঙ্গে বয়ে নিয়ে আসা নুড়ি, কাকড়, পাথর, বালি সমস্তটা কিন্তু কোথাও না কোথায় গিয়ে সঞ্চিত হচ্ছে তলদেশে। সেই সঞ্চিত হওয়ার সময় যে ভূমিরূপ তৈরি হয় সেটাই হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি ভূমিরূপ। সেখানে আমরা প্রথমেই পড়ব হচ্ছে পলল বেজনী বা পলল শঙ্কু। প্রথমেই হচ্ছে পলল বেজনী বা পলল শঙ্কু। পলল বেজনী বা পলল শঙ্কুটা কি? নদী যখন কোনো তার প্রবাহ পথে নদী বয়ে চলে, তার যে নুড়ি, শিলাখণ্ড, পাথর সমস্ত কিছু বয়ে নিয়ে চলে, সেই বয়ে নিয়ে বা প্রবাহিত জিনিসপত্রগুলো যখন নদীর তলায় বা নদীর প্রবাহ পথের মাঝখানে কোথাও তলদেশে জমা হয়, সেই জমা হয়ে হয়ে যখন একটি ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে, অনেকটা যার আকৃতি হচ্ছে হাত পাখার মতো, সেই ত্রিকোণাকার যে হাত পাখার মতো যে ভূমিরূপটা, তাকে আমরা বলছি পলল বেজনী বা পলল শঙ্কু। পলল বেজনী বা পলল শঙ্কু যখন গঠিত হচ্ছে, তার উচ্চতা কিন্তু খুব একটা বেশি হয় না, ভীষণ নিচু একটি ভূমিরূপ পলল বেজনী। সমভূমি বলা যায়, সমভূমির মতোই তৈরি হয় নদীর তলদেশে এই পলল বেজনী বা পলল শঙ্কু। এবার আমরা যেটা পড়ব যে নদীর সঞ্চয় কাজের ফলে আর কি হয়। নদীর সঞ্চয় কাজের ফলে একটা আঁকাবাঁকা গতিপথ তৈরি হয়।
নদীর সঞ্চয় কাজের ফলে আঁকাবাঁকা গতিপথ তৈরি হয়। কেন হয়? নদী যখন মধ্যগতি বা নিম্নগতিতে সঞ্চয় বিভিন্ন রকম নুড়ি পাথর বালি সঞ্চয় করতে করতে বয়ে চলে, সেই সঞ্চয়গুলো তো নদীর গতিপথেই জমা হয়। নদীর প্রবাহ পথে যখন কোথাও কোথাও নুড়ি পাথর বালি সমস্ত কিছু সঞ্চয় হচ্ছে, সেই সঞ্চয় হতে হতে কি হয়, নদীর গতিপথটা বেঁকে যায়। কেমন হয়? দেখা গেল নদী এইভাবে সমানভাবে বয়ে চলেছে, তখন নদীর গতিপথে কোথাও কোথাও এরকম জমা হলো। জমা হওয়ার পর দেখা যায় নদীর আকৃতিটা পরে কি হয়, এই জায়গাগুলোতে তখন আর যে অংশগুলোতে মানে পলি নুড়ি পাথরগুলো জমা হলো সেখানে স্বাভাবিকভাবে জলের প্রবাহ বন্ধ হয়ে যায়, পাশ দিয়ে নদী বয়ে চলে। তখন নদীর আকৃতিটা কি হয়, আঁকা বাঁকা রকমের হয়ে যায়। যেখানে যেখানে অংশগুলো জমা হয়, বিভিন্ন রকম নুড়ি পাথরগুলো জমা হয়ে সঞ্চিত হচ্ছে, সেই জায়গাগুলো এড়াতে গিয়ে নদীর গতিপথ কিন্তু আঁকাবাঁকা হয়ে যায়। নদীর গতিপথ যখন আঁকাবাঁকা হয়ে যায়, এই নদীর আঁকাবাঁকা গতিপথে সবথেকে বড় যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মিয়েন্ডার, যেটা অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে মিয়েন্ডার নদীর গতিপথের কোন পর্যায়ে দেখা যায় বা কোন ভূমিরূপ মানে নদীর ক্ষয়কাজ না সঞ্চয় কাজের ফলে তৈরি হয়। মিয়েন্ডার হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে তৈরি হয়, নদীর সঞ্চয় কাজের ফলে নদীর গতিপথে মিয়েন্ডার তৈরি হয়। এরপরে হচ্ছে খাড়া পাড় বা ঢালু পাড়। খাড়া পাড় বা ঢালু পাড়। নদীর পাড় কখনো খাড়া কখনো ঢালু হয় শুধুমাত্র নদীর পথের ওপর নির্ভর করে। নদী যখন তার প্রবাহ পথে বয়ে চলে তখন নদী বেগ যেদিকে থাকে, দেখা গেল কোনো একটা পাড়ে নদীর নুড়ি পাথর বালি সমস্ত যা জমা হওয়ার সেগুলো সঞ্চয় হচ্ছে, যে পাড়ে সঞ্চয় হচ্ছে অপর পাড়টা কিন্তু নদী ভেঙে নিয়ে বয়ে চলছে, সেইখানে ভাঙতে ভাঙতে পাড়টা কিন্তু খাড়া হয়ে যায়। আর যেই পাড়ে নদীর নদীর সঙ্গে বয়ে চলা নুড়ি পাথর কাঁকড় বালি সমস্ত জমা হচ্ছে, সেই পাড়টা ঢালু পাড় হিসেবে থেকে যায়। আর যে পাড়টা ক্ষয়ে যায় বা শিলা ক্ষয় করে নিয়ে নদী এগিয়ে চলে সেটা হচ্ছে খাড়া পাড় হিসেবে তৈরি হয়। এরপর নদীর সঞ্চয় কাজের ফলে আরেকটি তৈরি হয় হচ্ছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি হয়, নদী যখন স্বাভাবিক গতিতে তার মধ্য নিম্ন গতিতে নদী বয়ে চলে, আমরা আগে পড়লাম প্রথম যে কাজ নদীর আঁকাবাঁকা গতিপথ বলার সময় বললাম যে নদী বয়ে চলার সময় তার কি হয়, নদীপথে বিভিন্ন রকম নুড়ি পাথর বালি জমা হয়, জমা হতে হতে নদীর গতিপথটা আঁকাবাঁকা হয়ে যায়। এইভাবে নদীর বিভিন্ন গতিপথে যখন ওই পলি সঞ্চয় হচ্ছে এবং কোনো এক পাড়ে দেখা গেল পলি সঞ্চয় হয়, কোনো পাড়ে পলি ভাঙে, পাড় ভাঙে, এইভাবে হতে হতে নদীর কিছুটা অংশ নদী থেকে বেরিয়ে কিন্তু আলাদা হয়ে যায়। মানে নদী যখন বয়ে চলেছে এইভাবে যখন বয়ে চলে নদীর গতিবেগটা কি হয়, নদীর এই অংশগুলোতে পলি সঞ্চয় হতে হতে এই অংশগুলোতে নদীর পলি সঞ্চয় হয়, এই অংশগুলোতে পলি সঞ্চয় হতে হতে নদীটা বয়ে চলছে। এরপর এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা হঠাৎ করে নদীর থেকে একসময় আলাদা হয়ে যায়। নদীটা তখন তার স্বাভাবিক গতিতেই বয়ে চলে, কিন্তু যে আলাদা অংশটা ছিল সেই অংশটা আলাদা হয়ে নিচে জমা হয় এবং সেটাকে দেখতে অনেকটা, আর এই জায়গাগুলো দিয়ে সব পলি জমে থাকে।
এই রকম আকৃতির হয় অশ্বক্ষুরাকৃত হ্রদ। হ্যাঁ, তাহলে কি হলো যে নদী যখন তার মধ্য ও নিম্ন গতিতে স্বাভাবিক গতিতে বয়ে চলছে, বয়ে চলার সময় বিভিন্ন রকম পলি, পাথর, নুড়ি সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হতে হতে নদীর কিছুটা অংশ নদী থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যখন একটা ঘোড়ার খুরের আকৃতি ধারণ করে, সেই আকৃতিটাকে আমরা বলি অশ্বক্ষুরাকৃত হ্রদ। এরপরে আমরা পড়ব নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট হওয়া আরেকটি ভূমিরূপ, সেটি হচ্ছে প্লাবন। নদী সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপ হচ্ছে প্লাবনভূমি। প্লাবনভূমিটা ভীষণ সহজ, কিছুই নেই, যে নদীর গতিপথে নদী বয়ে চলার সময় যে নুড়ি, পাথর, বালি, পলি সমস্তটা নদী বয়ে নিয়ে চলছে, সেইগুলো সঞ্চয় হয়ে হয়ে যখন একটি স্বাভাবিক সমভূমি তৈরি করছে, সেই সমভূমিটাকেই বলা হয় প্লাবনভূমি। প্লাবনভূমি সাধারণত নদীর দুই তীরে তৈরি হয়, জমা হতে হতে নদীটা যখন সরু হয়ে যায়, দুই তীরে প্লাবনভূমিটা তৈরি হয়। এরপর হচ্ছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ নদীর নিম্নগতি ও মধ্যগতিতে নদী যখন বয়ে চলে, তখন স্বাভাবিকভাবে বিভিন্ন রকম পলি, ওই নুড়ি, পাথর যেগুলো নদীর প্রবাহ পথে বয়ে চলে, সেই নুড়ি, পাথর, পলিগুলো বয়ে চলতে চলতে কি হয়, নদীর জলে, নদীর প্রবাহ পথের মাঝখানে কোথাও হঠাৎ করে জমা হয়। জমা হতে হতেই নদীর জলটাকে বাধাপ্রাপ্ত হয়, কারণ নদীর গতিপথের মাঝখানে যদি হঠাৎ করে কোথাও নুড়ি, পাথর জমা হয়, স্বাভাবিকভাবে নদীর জলটা বাধাপ্রাপ্ত হবে। নদীর জলটা যখনই বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছে, তখন নদী অটোমেটিক্যালি কী করছে, পাশ দিয়ে বয়ে চলছে, নইলে ওখানেই থেমে থাকছে, কারণ বাঁধটা, এই বাঁধটা কিন্তু প্রকৃতির সৃষ্টি বা স্বাভাবিক বাঁধ, যেটা মানুষ কৃত্রিম উপায়ে সৃষ্টি করে এখন নদীর জলকে আটকে অনেক রকম বিভিন্ন রকম বাঁধ, প্রকল্প তৈরি করছে। কিন্তু এই যে স্বাভাবিক বাঁধ, এটা নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হওয়া নদীর গতিপথে কিন্তু স্বাভাবিক একটি বাঁধ। এরপর হচ্ছে খাড়ি। খাড়িটা কি? খাড়ি হচ্ছে স্বাভাবিক বাঁধের মতোই নদীর গতিপথে বয়ে চলতে চলতে নদীর দুই ধারে বা দুই পাড়ে যখন বিভিন্ন রকম পলিগুলো জমা হচ্ছে, কোথাও কম কোথাও বেশি, সেই জমা হতে হতে আকৃতিটা যখন কোনো ফানেলের মতো হয়, সেই ফানেলের মতো হয়ে যাওয়াকে বলা হয়, যে আকৃতিটা হচ্ছে, তাকে বলা হয় খাড়ি। তারপরে হচ্ছে আসবে বদ্বীপ। বদ্বীপ মোটামুটি আমরা সবাই বদ্বীপ নামটার সঙ্গে পরিচিত। নদীবাহিত পদার্থ যখন কোনো মোহনা বা অগভীর সমুদ্রে সঞ্চিত হয় এবং উঁচু হয়ে বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো তৈরি হয়, বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো তৈরি হয়, এটাকে বলা হচ্ছে বদ্বীপ, বা ডেল্টার মতো দেখতে লাগে, সেই অংশটাকে আমরা বলা হয় হচ্ছে বদ্বীপ। তাহলে নদীর ক্ষয়কাজ আর সঞ্চয় কাজের ফলে তৈরি হওয়া যে ভূমিরূপ আমরা আজকে পড়লাম, তার মধ্যে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপ আমরা পড়লাম 8টা। আই আকৃতির ভূমিরূপ, ভি আকৃতির ভূমিরূপ, গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত, প্রপাতকূপ আর মন্ত্রকূপ। একইভাবে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হওয়া যে ভূমিরূপ, তার মধ্যে আমরা 8টাই পড়লাম: পলল বেজনী, আঁকাবাঁকা গতিপথ বা মিয়ান্ডার, খাড়া পাড় এবং ঢালু পাড়, অশ্বক্ষুরাকৃত হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি আর হচ্ছে বদ্বীপ। এই হচ্ছে নদীর ক্ষয়কাজ আর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপ।